My dear student and the viewers, welcome to my class once again. Today I will discuss about the partition of Bengal 1905 অর্থাৎ 1905 সালের বঙ্গভঙ্গ। তোমরা জানো যে এই পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ এক সময় একত্রিত ছিল ব্রিটিশ শাসনামলে, কিন্তু পরবর্তীতে এর শাসন কার্যের সুবিধার জন্য ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন একটি প্রদেশকে ভেঙে দুটো প্রদেশে রূপান্তরিত করেন এবং পূর্ব বাংলা এবং আসাম, পূর্ব বাংলা ও আসাম প্রদেশ নামে একটি নতুন প্রদেশ গঠন করেন। এজন্য এটাকে বলা হয়েছে পার্টিশন অফ বেঙ্গল বা বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গ কেন করেছিলেন লর্ড কার্জন? এই বঙ্গভঙ্গের পেছনে তার কিছু উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো তোমাদের জানতে হবে। উদ্দেশ্যগুলো আমি একে একে আলোচনা করব। কজেস অফ দ্য পার্টিশন অফ বেঙ্গল। আমরা প্রথমেই যদি দেখি তাহলে দেখব যে লর্ড কার্জন তার অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য এই বেঙ্গল প্রভিন্সকে, প্রেসিডেন্সিকে দুটো ভাগে ভাগ করেছিলেন। কারণ এই বেঙ্গল প্রেসিডেন্সির যে ল্যান্ড এরিয়া বা আয়তন যেটা ছিল সেটা অনেক বড়, 1,89,000 স্কোয়ার কিলোমিটার। এই বিশাল এলাকা একজন লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে শাসন করা খুবই কঠিন ছিল। তাই তিনি লর্ড কার্জন এসে সিদ্ধান্ত নিলেন যে শাসন কার্যের সুবিধার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য এই বাংলা প্রদেশকে দুটো ভাগে ভাগ করা হবে। হ্যাঁ, লর্ড কার্জন মুখে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার কথা বললেও ভেতরে ভেতরে কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্যরকম। কেমন? এই বিভাজনের পেছনে তার পলিটিক্যাল মোটিভ ছিল। ব্রিটিশ পলিসির নাম তোমরা জানো, ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো এবং শাসন করো। গোটা ওয়ার্ল্ড ওয়াইড যে গিয়েছে সেখানেই সেখানকার জাতির মধ্যে, সেখানকার ধর্মীয় নানা গোষ্ঠীর মধ্যে তারা বিবাদ সৃষ্টি করে দিয়ে তারা নিজেরা ঘোলা পানিতে মাছ শিকার করার এই সুবিধাটা গ্রহণ করেছে। ঠিক একই উদ্দেশ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে মিটিগেট করার জন্য, ইজ করার জন্য তিনি এই বঙ্গভঙ্গ করে পূর্ববঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে দিলেন। এই ছিল তার পলিটিক্যাল মোটিভ অর অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন। তাছাড়াও আমরা দেখি যে এর পেছনে ইকোনমিক একটি ফ্যাক্টর জড়িত ছিল, অর্থনৈতিক একটা বিষয় ছিল। কারণ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিক্ষা দীক্ষা সব কিছু কনসেন্ট্রেটেড টু কলকাতা, অর্থাৎ কলকাতা কেন্দ্রিক ছিল। যার কারণে পূর্ববঙ্গের মানুষ শিক্ষা দীক্ষা এবং অর্থনৈতিক নানান সুবিধা থেকে তারা বঞ্চিত হতো। সেই অতি প্রাচীন কাল থেকে পাটকে বলা হতো স্বর্ণসূত্র। ওয়ার্ল্ড ওয়াইড পাটের অনেক ডিমান্ড ছিল। পূর্ববঙ্গে যে পাট উৎপাদন হতো, এই পাটের ন্যায্য মূল্য কিন্তু পূর্ববঙ্গের চাষিরা পেত না। এদেশের মানুষ শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল, কারণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল অধিকাংশই কলকাতা কেন্দ্রিক। তাই লর্ড কার্জন চাইলেন যে তাদের হাইয়েস্ট মোস্ট ফিনান্সিয়াল বেনিফিট অর্জন করার জন্য তাদেরকে পূর্ববঙ্গকে আলাদা করে যদি ঢাকাকে রাজধানী করা হয়, তাহলে এদেশের মানুষের মধ্যে যেমনটা করে প্রাণ ফিরে পাবে মানুষ, তেমনিভাবে তারা আরও উৎসাহ উদ্দীপনার সাথে তারা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাবে এবং তারা শিক্ষা দীক্ষায় মনোনিবেশ করবে। এবং এই দুই বাংলার মানুষ একত্রিত হয়ে যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল,
আন্দোলন চালাচ্ছিল সেই আন্দোলনে কিছুটা হলেও ভাটা পড়ে আছে। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করলেন, অর্থাৎ পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ নামে একটি প্রদেশ গঠন করলেন, নতুন প্রদেশ। এই প্রদেশের যিনি শাসক ছিলেন তিনি ছিলেন ব্যামফিল্ড ফুলার। তোমরা ঢাকায় গেলে দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যারের বাসা থেকে বক্সিবাজার পর্যন্ত, অর্থাৎ সলিমুল্লাহ হলের গেট পর্যন্ত একটি ছোট্ট রাস্তা আছে। এই রাস্তাটির নাম ব্যামফিল্ড ফুলারের নাম অনুসারে এই রোডের নামকরণ করা হয়েছে ফুলার। এই ব্যামফিল্ড ফুলার ছিলেন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর, অর্থাৎ একজন করে লেফটেন্যান্ট গভর্নরের অধীনে একটি করে প্রদেশ শাসিত হত। তাহলে এর পেছনে আর কি কারণ ছিল? আরেকটি কারণ ছিল, সেটি হলো লিঙ্গুইস্টিক যে বিষয়টি, অর্থাৎ ভাষার যে বিষয়টা। এদিকে কিন্তু বিহার এবং উড়িষ্যা তারাও এই বিশাল প্রদেশের অন্তর্ভুক্ত ছিল, এবং এই অঞ্চলে অর্থাৎ বর্তমান যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এদিকে অধিকাংশ লোকজন ছিল হিন্দু কমিউনিটি, আর পূর্ববঙ্গের মানুষ ছিলেন মুসলিম কমিউনিটি। যার কারণে এই হিন্দু মুসলিম দাঙ্গা প্রশমনের জন্য অনেকটা এ কারণে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। তো এই বঙ্গভঙ্গ যখন লর্ড কার্জন করলেন, তাহলে তারপরে রিয়াকশনটা কি? দুই ধরনের রিয়াকশন হয়েছিল। একটা হলো পূর্ববঙ্গ আসাম প্রদেশের মানুষের রিয়াকশন, আর অন্যটি হলো পশ্চিমবঙ্গের মানুষের রিয়াকশন, অর্থাৎ হিন্দুদের রিয়াকশন। তাহলে এই রিয়াকশনটা প্রথমে আমরা দেখি যে পূর্ববঙ্গের মানুষের রিয়াকশনটা কি ছিল। পূর্ববঙ্গের মানুষ কিন্তু পজিটিভলি এটাকে রিয়াক্ট করেছে, অর্থাৎ পজিটিভলি এটাকে গ্রহণ করেছে। কারণ কার্জন আশ্বাস দিয়েছিল যে পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠন হলে সেখানে নতুন একটি রাজধানী স্থাপিত হবে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হবে, ইত্যাদি ইত্যাদি। শিক্ষা দীক্ষা এবং সংস্কৃতিতে পূর্ববঙ্গের মানুষ অনেক এগিয়ে যাবে। তাই পূর্ববঙ্গের মানুষ কিন্তু এটাকে ওয়ার্মলি রিসিভ করেছিল কার্জনের এই বঙ্গভঙ্গকে, 1905 সালের বঙ্গভঙ্গ। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1920 সালে। এটা কিন্তু বঙ্গভঙ্গেরই ফসল। বঙ্গভঙ্গ যখনই করা হয় তখনই কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা চলতে থাকে। পরবর্তীতে নাথান কমিশন গঠিত হয়। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পরবর্তীতে আরও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই বঙ্গভঙ্গেরই ফলস্বরূপ। এদিকে পশ্চিমবঙ্গের মানুষের রিয়াকশনটা কেমন ছিল? তাদের যে রিয়াকশনটা ছিল সেটা এক ধরনের ব্রুটাল রিয়াকশন আমি মনে করি। কারণ এই সময় যেদিন বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়, অর্থাৎ 16 অক্টোবর 1905 সাল, এই দিনে কলকাতা কেন্দ্রিক হিন্দুরা কিছু অনুষ্ঠান তারা করেছিল এবং ইভেন তারা কলকাতায় হরতাল পালন করেছিল। তোমরা জানো যে হিন্দু ধর্মে রাখি বন্ধন একটি বিষয় আছে, তাদের একটি সামাজিক বিষয় আছে রাখি বন্ধন, অর্থাৎ এটা একটা সম্প্রীতির ধারক। অর্থাৎ এই দিন 16 অক্টোবর যেদিন বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়, সেই দিন কলকাতার মানুষ রাখি বন্ধন অনুষ্ঠান করেছে এবং পরবর্তীতে বঙ্কিমচন্দ্রের বঙ্গে মাতারাম যে গান, এই গান গেয়ে স্লোগান দিয়ে তারা ব্রিটিশ বিরোধী স্লোগান দিয়েছিল। মেয়েরা বেঙ্গল অর্থাৎ বালা পরত। এই বালাগুলো ছিল ব্রিটিশদের তৈরি, ব্রিটিশ কারখানায় তৈরি। মেয়েরা তাদের হাতে এই ব্রিটিশ বালা খুলে ফেলে। তারা স্বদেশী আন্দোলনের ডাক দিল, বয়কট আন্দোলন। এই বয়কট আন্দোলনের মধ্যে কি ছিল?
বয়কট আন্দোলনের মধ্যে ছিল বয়কট অফ গুডস, অর্থাৎ ব্রিটিশ পণ্য বর্জন। ব্রিটিশদের উদ্দেশ্য কি ছিল? এদেশ থেকে অল্প দামে র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে তাদের দেশে যে এটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করে বেশি দামে আবার আমাদের দেশে। আমি একটি উদাহরণ দেই, চামড়ার উদাহরণ দেই। আমাদের দেশ থেকে তারা চামড়া নিয়ে যেত এবং দেখা যেত যে চামড়ার তো এখন খুবই কম দাম। ওই সময়ে একটা চামড়া যদি তারা 100 টাকায় কিনে নিয়ে যেত, ওই চামড়া দিয়ে তারা যে ব্যাগ তৈরি করলো, জুতা তৈরি করতো এবং আদার্স যে ইন্ডাস্ট্রিয়াল গুডস তারা তৈরি করতো, সেগুলো তার চেয়ে অন্তত 100 গুণ বেশি দামে আবার আমাদের কাছে বিক্রি করত। তাই এই আন্দোলনকারীরা, বঙ্গভঙ্গের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, এই আন্দোলনকারীরা প্রথমে ব্রিটিশ পণ্য বর্জন করলো, বলবো আমরা ব্রিটিশদের তৈরি কোনো পণ্য কিনব না। সেকেন্ডলি তারা কি করলো? তাদের যে ল্যাঙ্গুয়েজ, তার স্পিচ, ইংরেজি স্কুলে আমরা পড়বো না, ইংরেজি শিখবো না, ব্রিটিশদের ফলো করব। তাহলে তারা স্বদেশী আন্দোলনের ডাক দিল এবং সেই সাথে বললো যে আমাদের যে হ্যান্ডলুমগুলো আছে, অর্থাৎ আমাদের যে দেশীয় তাঁত শিল্প আছে, এটাকে আমরা পুনরুজ্জীবিত করব। আমাদের যে কুটির শিল্পগুলো আছে, এগুলোকে পুনরুজ্জীবিত করব। আমরা আমাদের দেশীয় শিল্পকে আমরা নতুন করে আবার স্টার্ট করব, যাতে করে আমাদের দেশের মানুষ আমাদের দেশে উৎপাদিত পণ্য ব্যবহার করতে পারে। এভাবে আন্দোলন, প্রথমে বয়কট আন্দোলন, এই বয়কট আন্দোলনটাই, স্বদেশী আন্দোলনটাই পরবর্তীতে কিন্তু সন্ত্রাসী আন্দোলনের রূপ নিয়েছিল। দেখা গেল যে ব্রিটিশ পণ্য বর্জন করার কথা বলা হয়েছে, কিন্তু সবাই ব্রিটিশ পণ্য বর্জন করছে না, কেউ কেউ গোপনে ব্রিটিশদের কাছ থেকে পণ্য কিনছে। আমি উদাহরণ দিই, বর্তমান যে করোনা প্যান্ডেমিক ওয়ার্ল্ড ওয়াইড, এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে আপনারা যেখানেই যান মাস্ক পরে যাবেন, কিন্তু আমাদের দেশে যে আইনের ভায়োলেশন, এটা করে অনেকেই মজা পায়, যার কারণে আমরা রাস্তাঘাটে দেখি এখনো বহু মানুষ মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছে। তেমনিভাবে ব্রিটিশরা বয়কটের আনসারে, বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলনকারীরা, তারা বয়কটের কথা বললেও ওই সময় কিন্তু অনেকেই এই বয়কট মেনে চলে নাই, যার কারণে এই আন্দোলনকারীরা শেষ পর্যন্ত এই আন্দোলনটাকে সন্ত্রাসী আন্দোলনের রূপ দান করলো। অর্থাৎ তারা কি করলো? যেখানে যেখানে ব্রিটিশ পণ্য মজুত করা আছে যে গুদামগুলোতে, এই গুদামগুলোতে তারা আগুন দিয়ে দিল, জ্বালিয়ে দিল। ব্রিটিশ এবং ব্রিটিশদের কর্মচারী যেখানে যাকে পাবে তাদেরকে নির্বিচারে হত্যা করতে শুরু করল। এই সন্ত্রাসী আন্দোলন যখন শুরু করে দিল, তখন ব্রিটিশদের কিন্তু তাদের এই সাম্রাজ্যবাদী যে ভিতটা, এটা নড়বড়ে হয়ে গেল। ইভেন হেমচন্দ্র নামক এক ভদ্রলোককে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হলো, যেহেতু ফ্রান্সের সাথে ইংল্যান্ডের একটা দ্বন্দ্ব ছিল এই সময়ে। ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হলো এবং তাকে বোমা তৈরির কৌশল শিখার জন্য ফ্রান্সে প্রেরণ করা হলো। ওখানে হেমচন্দ্র যে ওখানে বোমা তৈরির কলা কৌশল শিখে এসে দেশে ফিরে এসে বোমা তৈরির কাজে ব্যস্ত হয়ে গেল এবং এই বোমাগুলো বিভিন্ন জায়গায় ব্রিটিশদের বিভিন্ন আস্তানায় পরবর্তীতে এই বোমা নিক্ষেপ করা হয়েছিল। এই সন্ত্রাসী আন্দোলনের কারীরা দুটো সংগঠন গড়ে তুলেছিল। একটি হলো ঢাকায়, যেটা হলো অনুশীলন সমিতি, আর কলকাতায় ছিল যুগান্তর সমিতি। এই সমিতির নেতৃত্বে কারা ছিল? অরবিন্দ ঘোষ, বালগঙ্গাধর তিলক, লালা রাজপাত, এই ধরনের অনেকেই ছিল এই সমিতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। তারা এই গোপনে বিভিন্ন জায়গায় বোমা হামলা করত এবং প্রকাশ্যে মানুষকে, ব্রিটিশদেরকে তারা হত্যা করতে শুরু করেছে।
তোমরা জানো যে ক্ষুদিরাম বসুর নাম তোমরা শুনেছ। তার বিখ্যাত, তাকে কেন্দ্র করে লেখা একটি বিখ্যাত গান, একবার যেতে দে, একবার বিদায় দে মা, ঘুরে আসে। সে কিন্তু ওই বড়লাটকে মারতে গিয়েছিল, অর্থাৎ কিংসফোর্ড ছিলেন ওই সময় বড়লাট। বড়লাটের গাড়িকে কেন্দ্র করে বা গাড়িতে বোমা নিক্ষেপের জন্য ক্ষুদিরাম বসু ইলেকট্রিক পোলের আড়ালে দাঁড়িয়েছিল, যে এই পথে যখন বড়লাট যাবে তখন তাকে বোম মেরে হত্যা করা হবে। কিন্তু তার টার্গেট ভুল ছিল, সে অন্য একজন ভারতীয় গাড়িতে বোম মেরেছিল, যার কারণে তাকে পরবর্তীতে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। এই বঙ্গভঙ্গকে একত্রিত করার জন্য যে বঙ্গে মাতারাম স্লোগানের কথা বললাম, বঙ্কিমচন্দ্রের লেখা একটি বিখ্যাত গান, এটি গাওয়া হতো এবং তারা বলতো যে এই বঙ্গভঙ্গ করে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ করা হয়েছে, অর্থাৎ বাংলা আমাদের মা, এই মায়ের মাঝখান দিয়ে কেটে অর্ধেককে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে, আর অর্ধেক নিয়েছে পূর্ববঙ্গের মানুষ। কাজেই এই বঙ্গভঙ্গ আমরা কোনো মতেই মেনে নিব না। এই অবস্থায় ব্রিটিশ সরকার একটা নাজুক অবস্থায় পড়ে গেল এবং শেষ পর্যন্ত দেখলো যে বঙ্গভঙ্গ যদি রদ করা হয়, অর্থাৎ বাংলাকে যদি আবার রিইউনিফাই করা হয়, রিইউনিফিকেশন করা হয়, সেক্ষেত্রে পূর্ববঙ্গের মানুষ আবার এর বিপরীত প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া দ্বারা দেখাতে পারে। কাজেই পূর্ববঙ্গের মানুষের কথাও তার চিন্তা করতে হবে। তাই এই 1909 সালে এসে যে পার্লামেন্টারি রিফর্ম বিল, এটা পাস করে মুসলমানদের জন্য সেপারেট ইলেক্টরেট করে, তাদের সেপারেট ভোটিং সিস্টেম করে মুসলমানদেরকে আশ্বস্ত করা হলো এবং পরবর্তীতে 1911 সালে যে বঙ্গভঙ্গ রদ করা হলো, অর্থাৎ রিইউনিফিকেশন অফ বেঙ্গল, অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করা হলো। এতে আমাদের আবার ক্ষতি হয়ে গেল, বড় রকমের ক্ষতি হয়ে গেল। এই সময় এই রিইউনিফিকেশন অফ বেঙ্গল এটা কে করেছিল? রিইউনিফিকেশন অফ বেঙ্গল লর্ড হার্ডিঞ্জ পরবর্তীতে 1911 সালের ডিসেম্বর মাসে রাজা পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের অভিষেক উপলক্ষে দিল্লিতে একটি অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা। বঙ্গভঙ্গ রদ করা হলো এবং দুই বাংলাকে আবার একত্রিত করা হলো। এই বিশাল এলাকা আবার শাসন করা হলো। তবে এই সময়ে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হলো। এই বঙ্গভঙ্গের কারণে পূর্ববঙ্গের মানুষ যে সুবিধা পেয়েছিল, সেই সুবিধা থেকে আবার তারা বঞ্চিত হতে শুরু করলো। তোমরা জানো যে 1906 সালে স্যার সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম লীগ গঠন করা হয়েছিল। শুধুমাত্র কি কারণে? এই যে বঙ্গভঙ্গের পরে হিন্দুদের যে মুসলিম বিদ্বেষ, এবং ইতিপূর্বে হিন্দুরা কিন্তু শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের থেকে অনেক এগিয়ে গিয়েছিল। কেন এগিয়ে গিয়েছিল? কারণ তারা ব্রিটিশদের সংস্পর্শে থেকে অনেক আগে থেকেই, ব্রিটিশরা এদেশে আসার পর থেকেই হিন্দুরা ইংরেজি চর্চা করতে শুরু করে। বিভিন্ন হিন্দু ব্রিটিশ প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করেছে। কিন্তু মুসলমানরা কী করতো? তারা বলতো যে ইংরেজি হলো খ্রিস্টানদের ভাষা, কাজেই ওটা আমাদের শেখা যাবে। যার কারণে তারা কিন্তু ব্রিটিশদের থেকে দূরে সরে গিয়েছে। ব্রিটিশদের কাছ থেকে যত ফ্যাসিলিটিস
এই হিন্দু সম্প্রদায়ের লোকজনই তখন, যেহেতু মুসলিমরা এই সুবিধা থেকে বঞ্চিত হলো। কাজেই মুসলমানরা পরবর্তীতে দেখলো যে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য একটি পৃথক, মুসলমানদের জন্য একটি পৃথক সংগঠনের প্রয়োজন আছে, যার কারণে তারা মুসলিম লীগ গঠন করেছিল। এই মুসলিম লীগ গঠনের পেছনে আরও অনেক ইতিহাস আছে, আমি সেগুলোতে না যাই। যেমন কংগ্রেস যে একটি সংগঠন ছিল, পলিটিক্যাল অর্গানাইজেশন, প্রথম পলিটিক্যাল অর্গানাইজেশন আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, সেখানে কিন্তু মুসলমানদের এন্ট্রেন্সটা ছিল না বললেই চলে। যার কারণে কংগ্রেস ছিল পুরো হিন্দু ডমিনেন্ট একটি পলিটিক্যাল অর্গানাইজেশন, এবং যার কারণে মুসলমানরা তাদের নিজেদের সক্রিয়তা বজায় রাখার জন্য তারা পরবর্তী 1906 সালে মুসলিম লীগ গঠন করেছিল। এই ছিল আজকের পার্টিশন অফ বেঙ্গল, অর্থাৎ 1905 সালের বঙ্গভঙ্গ। তার কারণ এর যে রিয়াকশন হয়েছিল এবং পরবর্তীতে 1911 সালের বঙ্গভঙ্গ। এই পার্টিশন অফ বেঙ্গল কিন্তু শুধু 1905 সালেই হয়নি। পরবর্তীতে আমরা যে পার্টিশন অফ বেঙ্গল যেটা জানি যে 1947 সালে আবার এই বাংলাকে ভাগ করা হলো, অর্থাৎ এই 1947 সালে ব্রিটিশরা যখন চলে যায় তখন আবার আমরা পূর্ববঙ্গের মানুষ আলাদা হয়ে যাই, কিন্তু আমাদের স্বতন্ত্র রাষ্ট্র তখন ছিল না, আমরা হয়ে গেলাম পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা এই পূর্ববঙ্গ তখন পূর্ববঙ্গ হলাম এবং 1955 সালে এসে হয়ে গেলাম পূর্ব পাকিস্তান। এরপরে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের এই দেশ পাকিস্তানের নাগপাশ থেকে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করে দেশের ফ্রিডম ফাইটার্স, বীর মুক্তিযোদ্ধারা, যার কারণে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।